You are watching Channel 20 TV. Be with Channel 20 and let us make things better together. শ্রী দর্শক মন্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অতিথি কেন্দ্রিক বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। তার সাথে আমরা কথা বলবো, তার সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করবো এবং বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম নিয়ে আমরা কিছুটা কথা বলবো। আসুন তাকে আমরা আমন্ত্রণ জানাই আজকে আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন? জি স্যার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা ভালোই চলছে করোনাকালে, as you know. স্যার, first of all, আমি একটু হালকা ভাবে শুরু করতে চাই from your generic remarks. What's your observation regarding the overall judicial system in Bangladesh? কি মনে হয় বাংলাদেশের overall judicial system নিয়ে আপনি যদি কিছু বলতেন in generic, I mean not specific any matter, কেমন যাচ্ছে আমাদের বিচার ব্যবস্থা এই 2021-এর দাঁড়িয়ে আপনার কি মনে হয়? ভালোই যাচ্ছে, এক্সেপ্ট আপনার কেস যেটা আপনার যে জাম রয়েছে, অর্থাৎ ব্যাকলগ যেটা রয়েছে, সেটা ছাড়া অন্য আর তো তেমন কোনো প্রবলেম আমি দেখছি না। কারণ আমাদের জুডিশিয়ারির একটা ঐতিহ্য আছে। এটি 1862 সনে শুরু হয়, যে এখন যে বর্তমান সিস্টেম আন্ডার দ্য ইংলিশ কমন ল সিস্টেম, এটা শুরু হয় 1862-তে ফোর্ট উইলিয়ামে, যখন ইংরেজরা হাইকোর্ট সৃষ্টি করলো সেই সময় থেকে। এবং সুতরাং ওই অর্থে আমাদের ট্রেডিশনটা অনেক পুরনো, ইটস নট সামথিং নিউ। আমরা এটা ইনহেরিট করেছি, এতগুলো বছর কেটে গেল ওইভাবেই। এবং সেই কোর্ট কিন্তু আপনার ফলো করছিল ইংলিশ কমন ল সিস্টেম, এবং সেখান থেকে আপিল যেত প্রিভি কাউন্সিলে। সো প্রিভি কাউন্সিলের সিদ্ধান্তগুলো দিয়ে আমাদের জুডিশিয়ারি আপনার কি বলে এনরিচড হয়েছে, এবং এটা এখনো চলছে। এখন যেটা বড় প্রবলেম, সেটা শুধু আমাদের দেশের প্রবলেম তা না, অনেক দেশেরই প্রবলেম, আপনার ব্যাকলগ অ্যান্ড ডিলেইড জাস্টিস। এটা সিভিলও আছে এবং ক্রিমিনাল জাস্টিস সিস্টেমও রয়েছে। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম, এবং এই প্রবলেমটা অ্যাড্রেস করার জন্য খুবই তড়িৎ আপনার রেজুলেশন দরকার। এটা সকলেরই দাবি, কিন্তু এটা ঠিক ওইভাবে হচ্ছে না এখনো কিন্তু ডিলে হচ্ছে ইন দ্য ডিসপেন্সেশন অফ জাস্টিস। এখনো ব্যাকলগ অনেক রয়ে গেছে, ব্যাকলগ বাড়তি আছে। এবং গত প্রায় মার্চ থেকে জানুয়ারি পর্যন্ত করোনার কারণে তো কোর্ট কাছারি বন্ধ ছিল, যদিও রিসেন্টলি আপনার ওই ডিজিটাল বিচার হচ্ছে, কিন্তু তারপরেও এই কারণে আপনার যেটা ব্যাকলগ, এটা আরো বেড়ে গেছে, আরো জাম বেড়ে গেছে। স্যার, তাহলে তো আমরা এতটুকু বলতে পারি that we know what's our problem in further progress, that is backlogs. তাহলে কেন এই ব্যাকলগের সমস্যাটার সমাধান হচ্ছে না? এটা কি আমরা করতে পারছি না, নাকি আমরা করছি না, কি এটার পিছনে তো অনেক কারণ রয়েছে, ব্যাকলগের পিছনে অনেক কারণ রয়েছে। এর জন্য আপনার সিস্টেম দায়ী, এর জন্য লয়াররা দায়ী, ভীষণভাবে দায়ী। তো সিস্টেম দায়ী এই জন্য যে আপনার, যেমন ধরুন, নাম্বার অফ জাজেস এট শর্ট, যতজন বিচারক থাকার দরকার অত বিচারক নেই, এটা একটা বড় ফ্যাক্টর। এবং আরেকটা ফ্যাক্টর হলো, একজন বিচারক যখন ট্রান্সফার হয়ে যায়, তা অনেক সময় দেখা গেছে 6 মাস সেই পোস্টটা খালি রয়ে গেছে, বুঝলেন? ইট হ্যাপেন্স ভেরি ফ্রিকুয়েন্টলি। এবং সেইখানে এই 6 মাস কোনো বিচার হলো না, নাম্বার 1। নাম্বার 2, রিটায়ার করলো, তার রিপ্লেসমেন্ট হলো না 6 মাস, এমনকি অনেক সময় দেখা গেছে 1 বছরও রিপ্লেসমেন্ট হলো না, 1 বছর আপনার সেই পোস্ট খালি রয়ে গেছে। তারপর যতজন বিচারক দরকার হলো অত অ্যাপয়েন্টমেন্টও হচ্ছে না।
এর জন্য আপনার এই ব্যাকলগ বেড়ে যাচ্ছে। আরেকটা হলো অ্যাডভোকেটসরা, লয়াররা দায়ী, তারা কারণে অকারণে সময় দিচ্ছে, আর সময়ও দিয়ে দিচ্ছে আদালত। তো সময় নেওয়া মানেই আপনার ব্যাকলগ বাড়ানো। এর ফলে দুটো প্রবলেম হচ্ছে, এক তো ব্যাকলগ বাড়ছে, আর দ্বিতীয়ত জাস্টিস ডিসপেন্সেশনে ডিলে হচ্ছে ইন বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল ম্যাটার্স। এটা তো উকিল সাহেবরা ইচ্ছা করে করছে, তাদের মক্কেলের জন্য কিছু সুবিধা পাওয়ার কারণে তারা এটা করছে। তো এইটার ব্যাপারে আপনার আরো আইন কিন্তু বলেছে যে এতবার সময় নেওয়া যাবে, কিন্তু তারপরেও তারা সময় নিচ্ছে, এবং এটা যে খুব স্ট্রিক্ট আপনার ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেই আইনের, তা কিন্তু নয়। তারা সময় নিচ্ছে এবং নিয়েই চলছে। আরেকটা হলো কারণে অকারণে, আপনার যেমন মামলাটা শুরু হলো লোয়ার কোর্টে, কারণে অকারণে তারা হাইকোর্টে নিয়ে যাচ্ছে অ্যাডভোকেট সাহেব। তো হাইকোর্টে একবার গেলে কয়েক বছর হাইকোর্টে আপনার এটা থেকে যায়। এটা হাইকোর্ট থেকে ফিরে আসতে আসতে বেশ সময় লাগে। তো এটা একটা, যেটা এই সিস্টেমটা আইন দিয়েই বন্ধ করা উচিত, বন্ধ করা যেতে পারে, আইনের প্রয়োজন আছে সেখানে। আরেকটা হলো সাক্ষীরা, বিশেষ করে ফৌজদারি মামলায় সাক্ষীরা আসছে না। সাক্ষী না আসাতে ধরেন কয়েকটা ডেট পড়ে গেল, এর মধ্যে সাক্ষী আসলো না। তারপরে সাক্ষী না আসলে সাক্ষীকে গ্রেফতার করে আনার বিধান রয়েছে আমাদের ক্রিমিনাল প্রসিজিওর কোডে। তো অনেক সময় সেই গ্রেফতার করার ইস্যু করা হয়, তারপরেও দেখা যায় সাক্ষী আসছে না। এতে অনেক সময় লেগে যাচ্ছে। ক্রিমিনাল কেসে আরেকটা প্রবলেম হলো, আপনার যে পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর তদন্ত করছে, ইনভেস্টিগেশন অফিসার যাকে বলে, সে হয়তো বদলি হয়ে গেল। বদলি হয়ে যাওয়ার পর সে কোথায় বদলি হলো তার কোনো খবরই নেই, কিন্তু সে কিন্তু একটা মেইন উইটনেস মামলায় যে ইনভেস্টিগেশন করেছে। তারপরে তাকে পাওয়া গেল সে আসলো না। এইভাবে দ্যাট ইজ অ্যানাদার গুড রিজন ফর ডিলেড জাস্টিস এবং ব্যাকলগের কারণে। এইগুলো সমাধান করা তো খুব একটা করা যেতে পারে, সহজ আমি বলবো না, বাট এগুলো তো রেজলিউশন সম্ভব। রেজলিউশন করার জন্য কঠোর প্রয়োগ হলেই এগুলো করা সম্ভব হতে পারে। আর আরেকটা হলো ইদানিং যেটা হয়েছে, সারা পৃথিবীতেই কিন্তু আপনার এডিআর বা অল্টারনেট ডিসপিউট রেজলিউশনটা এনকারেজ করছে সারা পৃথিবীতেই, কারণ ব্যাকলগের প্রবলেম কিন্তু অন্যান্য দেশেও আছে কিন্তু। তো এই সিস্টেমটা হলে, অল্টারনেট ডিসপিউট রেজলিউশন হলে আপনার সহজে বিচার হবে, এবং সেখানে একটা বড় সুবিধা হলো দুজনেই উইন উইন সিচুয়েশনে। আপনার এটা হতে পারে শুধু দেওয়ানি মামলাতেই, দুজনে উইন উইন সিচুয়েশন, দুজনেই বোথ পার্টিজ আর হ্যাপি, সময় অনেক কম লাগে, খরচ অনেক কম লাগে। সেটা বাড়াতে হবে। আইন হয়েছে, আরো আইন করতে হবে। এখানে একটা বড় বাধা হলো উকিল সাহেবরা, তারা এটার বিরুদ্ধে, তারা ভাবে যে এটা হলে তাদের ইনকাম লস হবে। তো ছোট ছোট আপনার ফৌজদারি মামলায় কিন্তু এটা হতে পারে, আপনার অল্টারনেট ডিসপিউট রেজলিউশন কিন্তু পেটি অফেন্সেস হতে পারে। যেমন আপনার ধরেন ট্রাফিক অফেন্সের জন্য আদালতের সময় নষ্ট করার কোনো কারণ নেই। ইংল্যান্ডে ফর এক্সাম্পল, তারা একটা ট্রাফিক অফিসের জন্য নোটিশ পাঠিয়ে দেয়, এবং সেখানে যে অ্যাকিউজড সে আপনার পয়সা পাঠিয়ে দিল, তার ফাইনটা পাঠিয়ে দিল, শেষ। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, তাকে কোর্টে যেতে হয়, কোর্টে সময় নষ্ট হয়, আদালতের সময় নষ্ট হয়, তার সময় নষ্ট হয়, খরচ হয়। তো এইটা আপনার এই ধরনের ট্রাফিক অফেন্স বা অন্যান্য পেটি অফেন্স যেগুলো আছে, পেটি অফেন্সেস কিন্তু আপনার এডিআর হতে পারে, যেমন পকেট মার বা ওই ধরনের ছোট ছোট মামলা যেগুলো খুব সিরিয়াস মামলা নয়, সমাজকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করে না, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার এডিআরটা হতে পারে। তো এডিআর মাত্র শুরু হয়েছে, এখনো ইন দ্য ইনফ্যান্সি। তো আশা করা যাচ্ছে এডিআর উইল ওয়ান ডে বিকাম পপুলার সিস্টেম। এডিআর হলে অনেক ব্যাকলগও কমবে এবং ডিলেড জাস্টিস সিস্টেমটা কমবে। জি স্যার। স্যার, এই ভার্চুয়াল কোর্ট নিয়ে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, এই প্যান্ডেমিকের কারণে, কোভিড-19 এর কারণে 2020 সালে আমরা দেখতে পেলাম অনেকটাই
বাংলাদেশকেও এগোতে হলো ভার্চুয়াল কোর্টের কনসেপ্ট নিয়ে। কি মনে হচ্ছে আমরা কি মোটামুটি ফ্যামিলিয়ার হয়ে উঠতে পারছি ভার্চুয়াল কনসেপ্টের ব্যাপারে? Not yet. It will take time. কারণ এটা তো একটা, it's a new concept. It's a new concept for the lawyers. It's a new concept for the clients. It's a new concept even for the judges. আর ঠিক ভার্চুয়াল কোর্টের সামনাসামনি যেভাবে বিচার হয় ওইভাবে আমার মনে হয় না বিচারটা ওইভাবে সম্ভব, কারণ কাগজপত্র অনেক কিছু ব্যাপার আছে। সেটা ভার্চুয়াল কোর্টে ঠিক অ্যাকচুয়াল হিয়ারিং এর মতো, অ্যাকচুয়াল যে কোর্ট যেখানে সামনাসামনি উকিলরা বিচারকদেরকে অ্যাড্রেস করে থাকে, ওইভাবে তো হতে পারে না, হচ্ছেও না। তো ভার্চুয়াল কোর্টের সমস্যা তো রয়েছে, এবং এটা ঠিক অ্যাকচুয়াল হিয়ারিং এর মতো কোনোদিনই হবে না। ইটস নট পসিবল। বাট আপনি কি এটা হচ্ছে নাই মামার চেয়ে কানা মামা ভালো, এই ধরনের একটা সিচুয়েশন সাপোর্ট করি ইন দ্য সার্কামস্টান্সেস, তো করতেই হবে, নাইলে তো আপনার একেবারেই বন্ধ হয়ে থাকতো বিচার। সেখানে অন্তত কিছুটা হচ্ছে। To that extent, I support it, but it can't be আপনার foolproof system in long run. I mean, that's in the long run. Okay. Sir, আপনার ক্যারিয়ারের remarkable judgment that you made, আপনি কোনটাকে বলবেন যে wow, that was my remarkable? অনেক আছে, অনেক। যেমন I ordered the demolition of BGMA building. এটা একটা বড় রায়। তারপরে আপনার তাহের হত্যা মামলা, ওইটা একটা বড় রায় ছিল। সেখানে আমি বলেছি জিয়াউর রহমান ওয়াজ এ কুল হেডেড মার্ডারার, ওটা একটা বড় মামলা ছিল। তারপরে এরকম অনেক শত। তারপরে আরেকটা মামলা ছিল আপনার কাদের নামে এক স্টুডেন্ট তখন ছিল, তাকে খুব টর্চার করেছিল, একেবারে খুব মারাত্মকভাবে টর্চার করেছিল সবুজবাগ পুলিশ। সেইখানে আমি স্বপ্রণোদিত হই সোমোটো অফ মাই ওন মোশন রুল ইস্যু করেছিলাম, করে সবাইকে ডাকলাম, পুলিশের আইজি, পুলিশের ডিআইজি, এসপি এবং এসিকেও ডাকলাম। ওই কাদের নামে যে ভিকটিম ছিল তাকেও ডাকলাম, সে হুইল চেয়ারে করে এলো। তারপরে আসার পরে আমি আদেশ দিলাম যে টু প্রসিকিউট দি পুলিশ অফিসার ইনচার্জ অফ সবুজবাগ থানা, তাকে প্রসিকিউট করা হলো। দেন হি ওয়াজ কনভিক্টেড, হি ওয়াজ জেল ফর 4 years। তারপরে আরেকটা নিহার হত্যা মামলা, সেটা আপনার ইসের কি বলে শরীয়তপুরের এক মহিলাকে লোকাল সালিসের নামে তাকে পিটিয়ে মেরে ফেললো। তো ওটা পরদিন পত্রিকায় যখন আসার পরে আমি রুল, এর মধ্যে তাকে অলরেডি কবরে দেওয়া হয়ে গেছে, তো রুল ইস্যু করলাম। এর মধ্যে 3-4 দিন পার হয়ে গেছে, কবরে 4-5 দিন পার হয়ে গেছে। তো যখন পত্রিকায় দেখলাম যে খবরটা এরকম যে তার বিরুদ্ধে অ্যালিগেশন ছিল, অ্যাডাল্টারি অ্যালিগেশন, এই জন্য তাকে পিটিয়ে মেরেছে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট বলছে শি ডাইড ন্যাচারালি। তো আমি অর্ডার দিলাম ওই তার ডেড বডি এক্সকিউম করা হলো। আবার নতুন করে যখন পোস্টমর্টেম করা হলো তখন দেখা গেল না, শি ওয়াজ বিটেন টু ডেথ। তো তখন আমি সবাইকে ইনক্লুডিং দি যারা পোস্টমর্টেম রিপোর্ট করেছে, তারা যে মিথ্যা রিপোর্ট করেছে তাদের বিরুদ্ধে মামলা করার আদেশ দিলাম, এবং অন্যান্য যারা ইনভলভ ছিল তাদের সবার বিরুদ্ধে খুনের মামলা করার আদেশ দিলাম। তাদের সবারই বিচার হয়েছে, সাজা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ মামলা আমার ক্যারিয়ারে। তারপরে আপনার বিল্ডিং এর কাজ হচ্ছিল, উপরে থেকে ইট পড়ে লোক মারা গেল, পাশের বাড়ি মারা গেল। সেখানে আমি শাস্তি দিয়েছিলাম এবং আদেশ দিয়েছিলাম যে প্রত্যেক কনস্ট্রাকশন সাইটে আপনার ব্যারিয়ার দিতে, যেভাবে ডেভেলপড কান্ট্রিগুলোতে ব্যারিয়ার দেওয়া, এরপর থেকে ব্যারিয়ার দেওয়া হচ্ছে। তারপরে জাহাজ ভাঙার সময় আগুনে পড়ে অনেকে মারা গেছে। তারপর আরেকটা মামলা আমি বলি, এক প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস কলেজের মৃদুল কান্তি চক্রবর্তী বোধহয় তার নাম, as far as I remember, তার হয়েছিল ডায়রিয়া। ডায়রিয়া হওয়ার পরে সে গেল ল্যাবেইড নামে একটা খুব নামকরা হাসপাতালে। সেখানে তাকে he was left unattended for 2 hours. He was accompanied by his nephew who was also a doctor. তো এর মধ্যে সে মারা গেল বিকজ অফ ডিহাইড্রেশন নিয়ে মারা গেল।
শেষে ওই আপনার ইসেকে ওদের ভাগিনার কি শুনলাম, ভাগিনার ডাক্তার, সে বলল যে তাকে যদি ইন টাইম অ্যাটেন্ড করা হতো, হি পসিবলি উড হ্যাভ সার্ভাইভ, যদিও এটা বলা যায় না, বাট দেয়ার ওয়াজ এ লাইকলিহুড দ্যাট হি উড হ্যাভ সার্ভাইভ বিকজ হি ডাইড অফ ডিহাইড্রেশন। তো সেখানে তাদের ডেকে তাদের আমি সাথে সাথে অর্ডার দিলাম যে 50 লক্ষ টাকা এখনই দিয়ে দিতে তার পরিবারকে ইয়ের জন্য ক্ষতিপূরণ হিসেবে দিতে, এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার মার্ডার যেটাকে বলে ম্যানস্লটারের বিচারের আদেশ দিলাম। সেটা একটা গুরুত্বপূর্ণ মামলা। তারপরে আপনার এমন আরো অনেক, সব তো মনে করতে পারছি না এই মুহূর্তে, অনেক 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 আছে। তবে আমার সময় সেটা যেগুলোকে বলে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, আমি ম্যাক্সিমাম পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি। নদীর খাল ভরাট, তারপর নদী দখল, এগুলোর বিরুদ্ধে অনেক রায় দিয়েছি যে খাল নদী দখল যেন না হয়। তারপরে ঢাকার পথে আপনার হকাররা বসে সব রাস্তা জাম করে দিত, সেগুলো আমার সময় একেবারে সব খালি হয়ে গেছিল। তারপরে আপনার ওই ইবনে সিনা হাসপাতালে কয়েকটা বাচ্চা তাদের নেগলিজেন্সের জন্য মারা গিয়েছিল। ওই পুরো হাসপাতাল ইনক্লুডিং ওই ইবনে সিনা হাসপাতালের তখন চেয়ারম্যান ছিল মীর কাসেম আলী, যুদ্ধাপরাধী মীর কাসেম আলী। তাকে আমি হাইকোর্টে এনেছিলাম ফর দি ফার্স্ট টাইম। তার বিরুদ্ধে মামলা হয়েছিল অবশ্য, তারপর তো তার বিরুদ্ধে আরো বড় মামলায় তার তো ফাঁসি হলো। আমি তো এগুলো অনেক আছে, এগুলো I can't remember all these, hundreds in fact. আমি অনেকগুলো নদীর মামলা রায় দিয়েছিলাম যেখানে নদী দখল হচ্ছিল, নদী ভরাট হচ্ছিল। এগুলো পরিবেশ রিলেটেড এবং জন স্বার্থ কেন্দ্রিক অনেকগুলো রায় মামলা, PIL, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বলে এগুলোকে। Yes স্যার, একটা ব্যাপার জিজ্ঞেস করতে চাই। আপনি একজন সাবেক সুপ্রিম কোর্টের বিচারপতি, যখন আপনাকে অনেকে প্রশ্ন করে, হতে পারে সেটা এখন বা আগে, বাংলাদেশের চিফ জাস্টিসকে নিয়ে কেউ হয়তো আপনাকে খোঁচা দিয়ে বলল যে আপনার চিফ জাস্টিস তো চলে গেল বাংলাদেশ থেকে, বা আপনার চিফ জাস্টিসকে নিয়ে কোন একটা কটু কথা বললো, তখন being a justice, how do you feel? I mean, don't you feel embarrassing? I mean, how do you tackle the matter? শোনেন, চিফ জাস্টিস যদি অন্যায় করে, there is nothing to stop criticizing him, তাই না? Because আপনি চিফ জাস্টিস অন্যায় করে গেল, তাকে যদি কেউ ক্রিটিসাইজ না করে, you are actually helping the wrong system, তাই না? চিফ জাস্টিস হোক আর whoever it is, আমার কলিগ বলে যে আমি তাকে ডিফেন্ড করবো তা তো নয়। বরং আমার কলিগ বলে, যেহেতু চিফ জাস্টিস যদি অন্যায় করে, হি ডিজার্ভস গ্রেটার পানিশমেন্ট অ্যাজ এ চিফ জাস্টিস। অন্য একজন লোককে যদি আপনার ধরেন 5 বছর জেল দেওয়া হয়, তাকে তো দেওয়া উচিত 7 বছর, বিকজ হি ওয়াজ ভেস্টেড উইথ এ ভেরি সিরিয়াস রেসপন্সিবিলিটি, এবং সেইখানে হি ব্রিচ দ্য রেসপন্সিবিলিটি। এটা সবার ব্যাপারে প্রযোজ্য। পুলিশ ফর এক্সাম্পল, পুলিশ অপরাধ করলে, অন্যায় করলে তার সাজা বেশি হওয়া উচিত। এই জন্য যে তাকে দেওয়া হচ্ছে একটা রেসপন্সিবিলিটি প্রোটেক্ট, সেই প্রোটেক্টার না হয়ে যদি আপনার প্রিডেটর হয়, তাহলে হি ডিজার্ভস গ্রেটার পানিশমেন্ট। ওই একই জিনিস অ্যাপ্লাই করে তো চিফ জাস্টিসের ব্যাপারে ফর এভরিবডি, বিকজ হি ইজ চিফ জাস্টিস, হি ওয়াজ মাই কলিগ, আই হ্যাভ নো রিজন টু প্রোটেক্ট হিম, আই মাস্ট বি এবল টু ক্রিটিসাইজ হিম, বুঝলেন? এখন আমাদের চিফ জাস্টিসের ব্যাপারেই ধরেন, he admitted that he was a collaborator, he was a Rajakar. In the open court, he had admitted that he was a member of the peace committee in 71, and that he helped Pakistan Army in 71. তারপরে এটা তো গেল, তারপরে তার বিরুদ্ধে দেখা গেল যে he indulged himself in serious corruption. তো এখন তো তার বিরুদ্ধে করাপশনের মামলা চলছে বাংলাদেশে, বুঝলেন? এখন যদি তার বিরুদ্ধে করাপশন প্রমাণিত হয়, হি মাস্ট বি পানিশড। এটা তো বিকজ হি ওয়াজ দি চিফ জাস্টিস, তাকে তো সাপোর্ট করা ঠিক হবে না, বরং উই শুড সাপোর্ট দ্য ল, বিকজ উই শুড সাপোর্ট দি এক্সিস্টেন্স অফ দি রুল অফ ল। সেটা যেই হোক, রুল অফ ল একটা বড় কথা হলো, হুএভার ইউ আর নট অ্যাবাভ ল, বুঝলেন? এটা কিন্তু রুল অফ ল একটা বড় কথা। Everybody must be amenable to same legal আপনার
regime, same legal system, and same punishment, same trial. স্যার এক্ষেত্রে কি এমনটা হতে পারে যেহেতু আপনার কলিগ বা আপনাদের কলিগরাই তো বিচার করবে সাবেক প্রধান বিচারপতির এই কেসটা, তাদের জন্য যদি এমনটা হয়, if I can recall during the regime of BNP Jamaat, যেই সময়ে আপনার বঙ্গবন্ধুর বিচার কাজ এগোতে পারেনি, তখন বিচারপতিরা বলেছিল আমরা বিব্রত তো এমন কি হতে পারে এই আপনাদের সাবেক প্রধান বিচারপতির ক্ষেত্রেও আপনার কলিগরা বা যারা বিচারপতিরা রয়েছেন তারাও বিব্রতকর বোধ করতে? আমি বলি, এই যে বিব্রত বোধ যারা করলেন বঙ্গবন্ধু ট্রায়ালের সময়, তারা ভীষণভাবে অন্যায় করেছেন, বুঝলেন? অন্যায় করেছেন এই জন্য তারা যখন একজন বিচারপতি যখন শপথ গ্রহণ করেন, শপথ নেন, তখন উনি শপথ নেন হি উইল ডু জাস্টিস উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার, ফিয়ার এবং ফেভার ছাড়াই উনি বিচার করবেন। তো যখন ওনাদের কোর্টে গেল বঙ্গবন্ধু মামলা, বেশ কয়েকজন 8-9 জন বিচারপতি এম্বারাসড হয়েছেন, রিফিউজ করেছেন টু হিয়ার দিস ম্যাটার। তারা দে অ্যাক্টেড ইন ব্রিচ অফ দেয়ার ওথ, তারা যে ওথ নিয়েছিল উইদাউট ফেয়ার অ্যান্ড ফেভার, সেটা তারা মেনটেন করেনি। বিব্রত হওয়ার কিন্তু অনেকগুলো কারণ থাকে। বিব্রত হওয়ার একটা দেয়ার মাস্ট বি এ ভ্যালিড রিজন। ফর এক্সাম্পল, যে লোকটা আপনার সামনে এসছে সে আপনার আত্মীয়, বা আপনি তাকে এত ভালোভাবে চেনেন that you feel you cannot do justice, তখন আপনি বিব্রত হতে পারেন ফর এ ভ্যালিড রিজন, এবং আপনাকে কিন্তু কারণ দেখাতে হবে যে এই কারণে I can't hear this matter. কিন্তু বঙ্গবন্ধু মামলা এই ধরনের কোনো কারণ ছিল না, এটা সিম্পলি ফর পলিটিক্যাল রিজন। এবং যারা এই রিফিউজ করেছে এগুলো শুনতে, তারা কিন্তু ভীষণ অন্যায় করেছে, দে হ্যাভ বিট্রেইড দেয়ার ওথ। তো এখন যে প্রাক্তন প্রধান বিচারপতির বিষয়টা আছে, সেখানে কিন্তু নিম্ন আদালতে মামলা হচ্ছে, মামলা তো চলছে ঠিক মতো, দেয়ার ইজ নো প্রবলেম, সাক্ষী প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। and since he is not attending the hearing, উনি তো শুনানিতে নেই, সুতরাং যাই রায় হয়, যদি ধরেন তার বিরুদ্ধে রায় হয়, তো উনি না এসে তো আপিল করতে পারবেন না। এইটা উনি যদি আপিল করতে চান, ওনাকে আগে এসে, ধরেন যদি তার বিরুদ্ধে হয়, আমি বলছি না তার বিরুদ্ধে হবে, কার কি হবে সেটা তো ইট ক্যান বি সেড ইন অ্যাডভান্স। যদি তার বিরুদ্ধে রায় হয় নিম্ন আদালতে, তাহলে উনি অ্যাপিল করতে পারবেন অনলি আফটার সারেন্ডারিং ইন দ্য লোয়ার কোর্ট, জেলখানায় যেয়ে তারপরে তাকে আপিল করতে হবে যদি তার বিরুদ্ধে রায় হয়। তো ওই সিচুয়েশনটা তো এখন পর্যন্ত আসেনি, এখন পর্যন্ত আপনার নিম্ন আদালতেই আছে, এবং আপিল না করলে ওখানেই শেষ হয়ে যাবে কিন্তু বিষয়টা। স্যার, এই যে সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে যে মামলাটি হলো, এটা কি ইজ দিস দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, নাকি এটা কি ফার্স্ট টাইম? আমার মনে হয় ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ দ্য হোল সাবকন্টিনেন্ট যে দুর্নীতির জন্য একজন প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা। এটা কি সিম্বলাইজ করে? এটা কি আমরা এমনটা ধরতে পারি যে বাংলাদেশের আইনি ব্যবস্থা এতটাই নিউট্রাল, they don't care is it a former chief justice or is it a normal public? Yes, whoever, because everybody excepting the head of the state is amenable to law, বুঝলেন? সেটার প্রয়োগ হয়েছে, সবসময় যে হয় তা না, আমি বলবো না সবসময় হচ্ছে এটা। অনেক সময় powerful people get away with wrong things, কিন্তু এটা হয়েছে। অনেক ক্ষেত্রে হয় না, অনেক ক্ষেত্রে পাওয়ারফুল মিনিস্টার্স, পাওয়ারফুল মেম্বার্স অফ পার্লামেন্ট বা পাওয়ারফুল আপনার অফিসার্স, পুলিশ অফিসার বা হোয়াট এভার, তারা পার পেয়ে যায়। অনেক সময় অবশ্য পায় না। যেমন ফর এক্সাম্পল রিসেন্টলি একজন পুলিশের ডিআইজি ইজ এ ভেরি সিনিয়র পুলিশ অফিসার, তারও কিন্তু তার মধ্যে জেল হয়ে গেছে, বুঝলেন, ফর কারাপশন। এবং আরো কয়েকজন পুলিশ, ভেরি সিনিয়র পুলিশ অফিসার, তাদের সাজা হয়ে গেছে। সিলেটে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, সেখানে অবশ্য হি ইজ নট এ ভেরি সিনিয়র অফিসার, বাট হি ইজ এন ইন্সপেক্টর। ওই একটি আপনার একটা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ, তাকে তো ধরেছে, সে পালিয়ে গিয়েছিল, তাকে ধরেছে বিকজ হি হ্যাজ বিন অ্যাকিউজড অফ কিলিং somebody by assaulting
দ্যাট পার্সন, বুঝলেন? তো হচ্ছে তারপরে ধরুন অনেক সময় আপনার যারা পলিটিক্স করে, স্টুডেন্টস পলিটিক্স করে বা এমনিতে পলিটিক্স করে, তাদের অনেক সময় ধরা হয় না, তাদের বিচার হয় না। কিন্তু সিলেটে রিসেন্টলি একটি রেপ মামলায় 8 জন ছাত্রলীগ হলো আওয়ামী লীগের আপনার স্টুডেন্ট উইং, ভেরি সামটাইমস দে আর ভেরি পাওয়ারফুল। এদের ধরে সবাইকেই আপনার সবার বিরুদ্ধেই মামলা হচ্ছে, দে আর অল ইন কাস্টাডি। তারপরে আপনার ঢাকার একজন এমপি আপনার হাজি সেলিম, তার ছেলে, হি ইজ অলসো ফেসিং ট্রায়াল। ও এর মধ্যে একজন এমপি ছিলেন, মহিলা এমপি মগবাজারে, তার ছেলে ফর নো রিজন, যে তার গাড়িটা জামে আটকা ছিল, আপনার 2 জন লোককে মেরে ফেললো গুলি করে, তার জেল হয়ে গেছে, তার সাজা হয়ে গেছে। তো এখন কিন্তু হচ্ছে আপনার পাওয়ারফুল লোকদেরও বিচার হচ্ছে, আবার অনেক পাওয়ারফুল লোক বেঁচে যাচ্ছে। তো এটা তো করতে হবে, ইভেনলি ডিস্ট্রিবিউট করতে হবে, যেন একটা কথা আছে, ইউ আর আন্ডার দি ল, doesn't matter how high you are, but the law is above you. এই কথাটা বলেছেন আমাদের ইংল্যান্ডের একজন খুব নামকরা বিচারপতি লর্ড ডেনিং। ইনফ্যাক্ট লর্ড ডেনিং সাহেব বলেননি, তার আগে আরেকজন বলেছিলেন, ইউ মে বি এভার সো হাই, দি ল ইজ অ্যাবাভ ইউ, যেটা আপনার আইনের শাসনের বা রুল অফ ল এর বড় কথা। সুতরাং এনিবডি মাস্ট বি অ্যামেনেবল টু ল, সবারই বিচার হতে হবে যদি অপরাধ করে, অন্যায় করে, ইন ক্রিমিনাল ম্যাটার্স। স্যার, আমরা যারা বাংলাদেশ থেকে দূরে আছি, যারা প্রবাসে জীবনযাপন করি, অনেক বাংলাদেশি মানুষরা তারা অনেক সময় শুনে থাকি, দো উই আর নট শিওর, আমাদের এগুলা শোনা কথা, দ্যাটস উই উড লাইক টু ক্লারিফাই উইথ ইউ, যে বিচারালয়ে নাকি এমনটা হয়, যে বিচারক আজকে এজলাসে উঠবে, তখন নাকি অন্যান্য অ্যাডভোকেটসরা ধরে নেয়, ও এটা তো আওয়ামী লীগের বেঞ্চে গেল আজকে মামলাটা, নো এটা অ্যান্টাই আওয়ামী লীগের বেঞ্চে গেল। এমন কি কোনো ট্যাগলাইন কি হয় স্যার বিচারালয়ে, নাকি আপনি মনে করেন এটা I'll be too naive if I deny this? এটা তো হয়, নিঃসন্দেহ হয়। এখন নিম্ন আদালতের বিচারকরা আগে they were under the control of the government ministry, এখন নিম্ন আদালতের কথা বলছি, এখন they are under dual control of the ministry and the high court. ওরা ওদের ট্রান্সফার, প্রমোশন সবকিছু ডিটারমিন করে জয়েন্টলি মিনিস্ট্রি অফ ল এন্ড দ্য হাই কোর্ট। হাই কোর্টের কনফারেন্স ছাড়া কিন্তু ওদের ট্রান্সফার, প্রমোশন হতে পারে না। আর অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু একটা আলাদা জুডিশিয়াল সার্ভিস কমিশন রয়েছে, ওই জুডিশিয়াল সার্ভিস কমিশন ওদের অ্যাপয়েন্টমেন্ট দেয়। তো সুতরাং ওই অর্থে দে আর নট বাউন্ড টু ফলো গভর্নমেন্ট ইনস্ট্রাকশনস। কিন্তু তারপরে যে তারা গভর্নমেন্ট ইনস্ট্রাকশন ফলো করে না, আই কান্ট সে দ্যাট, নিশ্চয়ই করে। আর হাইকোর্টের জাজরা তো সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট, তাদের দে কান্ট বি রিমুভড উইদাউট এ ভেরি আপনার রিগোরাস সিস্টেম, যেটা খুবই কঠিন সিস্টেম। এই সিস্টেম ছাড়া জাজেস অফ দি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ক্যানট বি রিমুভড, লাইক দি মেম্বার্স অফ দি ইলেকশন কমিশন ইত্যাদি। এদের সরাতে হলে যেটা বলা হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট সিস্টেম, ওই সিস্টেম ছাড়া দে ক্যানট বি রিমুভ। সো দে আর টোটালি ইন্ডিপেন্ডেন্ট, তাদের তো গভর্নমেন্টের বা কারো কথা শোনার কোনো কারণই থাকতে পারে না। তারপরে ব্যক্তিগত আপনার তো থাকে, ওই যে পার্সোনাল যেটা অনেক সময় তারা নিজেদের আইডিওলজি দ্বারা ইনফ্লুয়েন্সড হয়। এটা হয় না আমি যদি মানা করি, তাহলে দেন আইল বি টু নাইভ টু সে দ্যাট এখানে আপনার তো আছে। বাট as a matter of law, they are not bound to listen to anybody, because their promotion, মানে ওদের প্রমোশন ট্রান্সফার কোনো কিছুই নাই। তারা they are, once he is confirmed as a judge, he is there until he retires. He cannot be removed. আর ট্রান্সফারের তো কোনো বিধানই নেই। এটা ইন্ডিয়াতে আছে, এক হাইকোর্ট থেকে আরেক হাইকোর্টে ট্রান্সফার করলো, কিন্তু আমাদের যেহেতু একটাই হাইকোর্ট, একটাই সুপ্রিম কোর্ট, আমাদের তো ট্রান্সফারের কোনো বিধান নেই। স্যার, আমি যদি আপনাকে দিয়ে উদাহরণ দিই, আপনি বর্তমানে অ্যাক্ট অ্যাজ এ ফর্মার সুপ্রিম কোর্ট জাস্টিস,
কেন আমরা ভাবতে পারি না যে আপনি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন? Let me ask you in a different way. আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কেন না সাবেক বিচারপতিগণরা হতে পারবে না? কেন হতে পারবে না এমন কোনো কথা নেই, তো হতে তো পারে, হয়েছে তো না, হয়েছে, অনেক এক্সাম্পল আছে। যেমন ফর এক্সাম্পল জাস্টিস সত্তার, হু ওয়ান্স বিকেম দি হেড অফ দি স্টেট, তাই না, প্রেসিডেন্ট হয়েছিলেন, মনে আছে তো না আপনাদের? ইউ মে হ্যাভ বিন টু ইয়াং এট দ্যাট টাইম। উনি তো বিচারপতি ছিলেন। দেন হি became a minister. He also became the president of the state. পাকিস্তানে আছে যেমন ইসে ছিলেন আপনার, না এটা উল্টোটা হয়েছে, একজন আইন মন্ত্রী ছিলেন মঞ্জুর কাদের। দেন হি বিকেম এ জাজ অফ দি পাকিস্তান, করাচি হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন। তারপরে আরো এক্সাম্পল আছে। এটা তো হতে পারে, দেয়ার ইজ নো কনস্টিটিউশনাল বার, যে কেউ হতে পারে। বাংলাদেশের ট্র্যাক রেকর্ড যদি দেখেন, আমরা সবসময় দেখি আইনজীবী বা অ্যাডভোকেটরাই আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন। It has to be. Law minister must be a legal man. Okay. এটার কোনো বিকল্প নেই। না, কিন্তু আমি বলবো যে হেলথ মিনিস্টার মাস্ট অলসো বি এ ডক্টর। কিন্তু ডাক্তার ছাড়াও কিন্তু হেলথ মিনিস্ট্রি চলছে, কিন্তু আইন মন্ত্রণালয় কিন্তু আইনের মানুষ ছাড়া চলতে পারে না। এটা তাকে লয়ার হতেই হবে। কিন্তু আমার কোশ্চেনটা তো স্যার বুঝতে পেরেছেন আশা করি। হ্যাঁ, ভালো হতো না যদি সাবেক বিচারপতিরা বা হয়েছে। এখন কথা হলো যে সাবেক নর্মালি আমাদের দেশে নর্মালি ইউ হ্যাভ টু বি এ মেম্বার অফ দি পার্লামেন্ট, তার মানে ইলেকশন করতে হবে। অনেকে রিটায়ার করার পরে ওই ঝামেলায় যেতে চায় না। আর টেকনোক্র্যাট 10%, এটা থেকে হতে পারে, হতে পারে। এটা কোনো কনস্টিটিউশনাল বা আইনগত কোনো বাধা নেই, এটা হতেই পারে। কিন্তু এই পর্যন্ত ওই যে সত্তার সাহেব হয়েছেন, বললাম জাস্টিস সত্তার মন্ত্রী হয়েছিলেন, আইনমন্ত্রী হয়েছিলেন ইনফ্যাক্ট, তারপরে রাষ্ট্রপতি হয়েছিলেন, আর কি, আর তো আমার মনে করছে না আর কি হয়েছিলেন। তার মানে এটা ফুড ফর থট হিসেবে থাকতে পারে আমাদের বাংলাদেশ। No, it is possible, quite possible. It's not barred by the law or the constitution. That's why I'm thinking, why not? Because why not? You are the experienced, person. আপনারাই তো দেশের সম্পদ আমাদের। এখানে একটা কথা আছে, কিন্তু তারা একটা প্রোটোটাইপ দিয়ে চলেছে কিন্তু জাজ, বুঝলেন? হয়তো উনি তার ওই যে জজিয়তি জীবন, অনেকদিন জজিয়তি করেছেন, সেই লাইনেই উনি ইউজড হয়ে গেছেন। এখন ল মিনিস্ট্রিতে গেলে হয়তো বা ওনার পক্ষে ওই পলিটিক্যাল ডিসিশন গুলা নেওয়া হয়তো সম্ভব নাও হতে পারে। এই ধরনের একটা প্রবলেম কিন্তু থেকে যায়। কারণ একটা মানুষ ধরেন অল হিজ লাইফ, ফর এক্সাম্পল একজন পুলিশ অফিসার সারা জীবন পুলিশই করেছেন, ওনার পক্ষে কিন্তু ওই ট্রেন্ড থেকে বদলে মানে আপনার ডেভিয়েট করা ইট বিকামস ভেরি ডিফিকাল্ট, কারণ তার সারা জীবনের যে অভ্যাস। আমার মনে হয় এটা অ্যাপ্লাই করে টু এভরিবডি। অন দি আদার হ্যান্ড পলিটিশিয়ানস, তারা পলিটিক্স করেছেন, তারা মানুষের সাথে মিশে রাস্তায় স্লোগান দিয়ে কাটিয়েছেন। দে আর মোর সুইটেবল ফর এ মিনিস্ট্রিয়াল পোস্ট। স্যার, কি অবস্থা আমাদের আন্তর্জাতিক মানবাধিকার বা মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের কি অবস্থা এখন বর্তমানে? ট্রাইব্যুনালটা আসলে মূল যারা মেইন অ্যাকিউজ তাদের তো ফাঁসি হয়ে গেছে, অনেকের হয়ে গেছে। তো আগে তো ছিল দুইটা ট্রাইব্যুনাল ছিল, এবং ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল হতো, কিন্তু অ্যাপিলেট ডিভিশনে। আমি নিজেও আপিল শুনেছি, 3টা আপিল আমি শুনেছি। আমি কাদের মোল্লা, আইদি এবং একটা কি তৃতীয়টা কামারুজ্জামান, এই 3টা আপিল আমি শুনেছি উইথ আদার্স আর কি। কারণ আপিল লাইজ টু দি অ্যাপিলেট ডিভিশন, আর ট্রাইব্যুনাল আগে 2টা ছিল, তখন মামলা বেশি ছিল। এখন ট্রাইব্যুনাল হ্যাজ বিন রিডিউস টু 1, একটা ট্রাইব্যুনাল কাজ করছে, কারণ মূল আসামিগুলো এখন আর নাই। এখন এই আপনার চুনাপ এই টাইপের কি বলে ওই রাঘব গোয়ালরা চলে গেছে, এখন চুনাপটিরা আছে। সুতরাং আস্তে আস্তে হচ্ছে, কিন্তু এখনো কিন্তু অনেক রয়ে গেছে। সুতরাং আমার মনে হয় 2টো ট্রাইব্যুনাল থাকাই ভালো ছিল। আর সবচেয়ে বড় কথা, আপিল বিভাগে আপিলগুলো শুনানি হচ্ছে না।
আপিল বিভাগে ওদের মামলার শুনানি হচ্ছে না, তার জন্য ওইখানেও কিন্তু একটা বিরাট ব্যাকলগ রয়ে যাচ্ছে। তো ভালো কথা হলো যে মূল যারা আসামি ছিল এক্সেপ্ট সাইদি, তাদের সকলেরই ফাঁসি হয়ে গেছে। ফর ইউর ইনফরমেশন, আমি কিন্তু সাইদিকে ফাঁসি দিয়েছিলাম, হ্যাঁ বুঝলেন, কিন্তু আমি যেহেতু মেজরিটি ছিলাম না, সাইদির মামলায় আপনার আমি ফাঁসি দিয়েছি, আরেকজন দিয়েছে অ্যাকুইটাল, কমপ্লিট অ্যাকুইটাল, আর অন্য 3 জন দিয়েছে ইমপ্রিজনমেন্ট ফর সারিডাই, মানে তার আজীবন, মৃত্যু পর্যন্ত। তো যেহেতু আমার একার ডিসিশন, এই জন্য এটা হয়নি, মেজরিটি হয়নি, 3 জনের ডিসিশন রয়ে গেছে, দ্যাট ইজ সেন্টেন্স ফর লাইফ। লাইফ মানে ওনার ক্ষেত্রে লাইফ মানে লাইফ, সো হি মাস্ট ডাই ইন দ্য প্রিজন। আর অন্যদের তো আরেকজন গোলাম আজমেরও কিছু হয়নি, বয়সের কারণে তাকে মারাই গেল, মারাই গেল শুনানির সময়। আর অন্য সকল আসামিদের ফাঁসি হয়েছে কিন্তু, which is good, কারণ এই যে একটা যে বিচারহীনতার ছিল কত আপনার 2009 পর্যন্ত, 71 থেকে 2009 পর্যন্ত এত বছরের সেই বিচারহীনতার সমাপ্তি ঘটেছিল যখন ওদের ট্রায়াল শুরু হলো। ঠিক একই বঙ্গবন্ধুর মামলায় বিচারহীনতা ছিল, সেখানে আইন করে দেওয়া হয়েছিল যে যারা অ্যাকিউজড তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না, ইনডেমনিটি ordinance, indemnity act, which was a black law, very bad law in our history. তো এখন সেগুলো তো সেরে গেছে, but we want more transparency, bigger আপনার exposition of the rule of law, বুঝলেন? এখন আছে, বাট কিন্তু আরো বেশি এক্সপোজার অফ দি রুল অফ ল প্রয়োজন। স্যার, এবার একটু গোড়ায় হাত দিতে চাই, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। শিক্ষা হচ্ছে আমাদের আর কি মূল চালিকা শক্তি আমরা বলি। আমরা যদি ধরে নেই আমাদের বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত আমাদের মহান মুক্তিযুদ্ধ, এবং আমরা যদি এটাও ধরে নেই যে রুল অফ ল প্রতিষ্ঠা করতে হবে আমাদের প্রিয় মাতৃভূমিতে, এই দুইটা বিষয় যদি আমরা প্রায়োরিটাইজ করি, সেক্ষেত্রে আপনার মনে হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতে আমরা ছোটবেলা থেকে একটা ছাত্র এবং ছাত্রীকে নার্চার করছি properly so that they can be aware of our independence history and also they can be aware of rule of laws? আমরা কি ওই ধরনের কারিকুলাম ইনজেক্ট করতে পেরেছি, নাকি as a former justice you'd like to say that there's a long way to go and there's more things to do? There is a long way to go. আমরা পারিনি, এবং এইখানে আমাদের যে টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকে ফর এক্সাম্পল আমাদের লিবারেশন ওয়ার সম্পর্কে খুব কমই আছে, যেটা তাদের আরো অনেক বেশি জানা উচিত। কারণ একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে বঙ্গবন্ধু হত্যার পরে 25 বছরকে কিন্তু তাদের যারা ওই সময় যারা বড় হয়েছে তারা কিন্তু তাদের কিছুই জানানো হয়নি অ্যাবাউট দি লিবারেশন ওয়ার, অ্যাবাউট দি রোল অফ দি ফাদার অফ দি নেশন বঙ্গবন্ধু। তার বক্তৃতাটা পর্যন্ত শুনতে দেওয়া হয়নি। তো ওই সময় 25 বছর যারা বড় হয়েছে তারা তো একদম টোটালি ডার্ক অবস্থায় থেকেছে, টোটাল ডার্কনেস। তো এখন উচিত আরো বেশি বেশি করে, ফর এক্সাম্পল আপনার বঙ্গবন্ধুর কয়েকটা বই আছে, এই বইগুলো অংশবিশেষ আপনার টেক্সট বুকে আনা উচিত। তারপরে অন্যান্য মুক্তিযুদ্ধের ইতিহাস, মেইন ঘটনাগুলো, কারা এই মুক্তিযুদ্ধ করেছে তাদের ঘটনাগুলো, এবং পাকিস্তানি সোলজারদের সারেন্ডারের কথা, এগুলো ইন্ডিয়া কিভাবে সাহায্য করেছে আমাদের, বিশেষ করে ইন্দিরা গান্ধীর সাহায্যের কথা, অন্যান্য সোভিয়েত ইউনিয়নের সাহায্যের কথা, আমেরিকা কি করেছে, ইউনাইটেড নেশনসে কি হচ্ছে, এগুলো কিন্তু তাদের আমার মনে হয় স্কুল জীবনেই কিন্তু শেখা উচিত। তাদের নলেজটা আমি প্রায়ই দেখতে পাই যে দে আর ল্যাকিং বিহাইন্ড অন দিস। এবং আরেকটা কথা হলো যে কিছু মৌলবাদী লোক আছে, ধর্ম ব্যবসায়ী যাদের আমরা বলে থাকি, তাদের চাপে অনেক কিছু টেক্সট বুক থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে। এমনকি লালন এত বড় একজন আপনার সারা পৃথিবীতে উনি একজন অসাম্প্রদায়িক চেতনার, সারা পৃথিবীতেই কিন্তু একজন অত্যন্ত বড় মাপের অসাম্প্রদায়িক চেতনার লোক, তার কবিতা বের করে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের কয়েকটা কবিতা বের করেছে, কাজী নজরুল ইসলামের কয়েকটা কবিতা বের করে দেওয়া হয়েছে ফর নো রিজন, বুঝলেন?
যেমন জয় বাংলাকে আপনার দেশান্তর করা হয়েছিল, জিয়াউর রহমান সাহেব এটা বাদ করে দিয়েছিলেন, যেটা নাকি স্লোগান অফ সিগনেচার টিউন অফ আওয়ার লিবারেশন ওয়ার ছিল। তো এই একই কারণে যেখানে জয় শব্দ আছে বা অন্য বাংলা শব্দ আছে, তারা আপনার বিশেষ করে ওই যে হেফাজতে ইসলাম তারা দাবি করলো যে এই কবিতাগুলো রাখা যাবে না। আর আমাদের তখনকার যে মন্ত্রী ছিলেন এডুকেশন মিনিস্টার নাহিদ সাহেব, উনিও তাদের কথা শুনে এগুলো বের করে দিলেন। ভেরি আনফর্চুনেট, বুঝলেন। এখন আমাদের টেক্সট বইয়ে পুরা ওভারওয়েলমিং দরকার, পুরা ওভারহোলিং দরকার, রিভ্যাম্পিং দরকার, যাতে মানুষ মুক্তিযুদ্ধের চেতনা বুঝতে পারে, যাতে মানুষ যেটা এখন করা হচ্ছে অনেক ওয়াজ মাহফিলে, সেখানে ঘৃণা ছড়ানো হচ্ছে, সেখানে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সেখানে সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে, সেখানে কিন্তু ভালো, আমি অনেকগুলো ওয়াজ ইউটিউবে শুনি, এখানে কোনো ভালো কথা বলা হচ্ছে না। দে আর সেইং নাথিং এগেনস্ট কারাপশন, দে আর সেইং নাথিং এগেনস্ট রেপ, দে আর সেইং নাথিং এগেনস্ট যে বলাৎকার, এবং বলাৎকার তো বেশিরভাগই ওরাই করছে, কিন্তু এই হুজুররাই বেশি কি প্রায় 99% বলাৎকার কিন্তু এই ওরাই করছে। তারপরে তারা দে আর এনকারেজিং পিপল নট টু সেন্ড দেয়ার ওয়াইফস টু ওয়ার্ক। এখন আমাদের দেশে 50% মানুষ মহিলা, এই 50% মানুষ যদি কাজ না করে তাহলে দেশের উন্নতি কিভাবে হবে? তারা মহিলাদের অধিকারের ব্যাপারে খারাপ কথা বলছে। তো এইগুলো এরা কিন্তু দে আর নট বিগ ইন নাম্বার, এরা কত 10% লোক হবে সারা বাংলাদেশে, বাট ওরা দে ক্যান ইনফ্লুয়েন্স আদার পিপল, যারা ওয়াজ শুনতে যায় তারা প্রভাবিত হয়, বুঝলেন। তো এগুলো ব্যাপারে যারা এই যে ধর্মকে ব্যবসা হিসেবে গ্রহণ করছে, ধর্মকে ইউজ করছে ফর পলিটিক্যাল পারপাসেস, ইনফ্যাক্ট দে আর ইউজিং রিলিজিয়ন ফর পলিটিক্যাল পারপাসেস, নট ফর গুড রিজন। তারা ওয়াজে কিন্তু ভালো কথা বলতে পারতো, করাপশনের বিরুদ্ধে বলতে পারতো, ধর্ষণ একটা বিরাট প্রবলেম কিন্তু চলছে আমাদের বাংলাদেশে, তার বিরুদ্ধে বলতে পারতো, করাপশন অনেক আছে, করাপশনের বিরুদ্ধে কথা বলতে পারতো, অন্যান্য ব্যাপারে আপনার মানে বেনাভোলেন্ট কথাবার্তা বলতে পারতো। এটা না বলে তারা ডিস্ট্রাকটিভ কথা বলছে। তো এগুলোর ব্যাপারেও আইন রয়েছে, সেখানে কিন্তু আইন মানে ল এনফোর্সিং এজেন্সিস গুলো তাদের বিরুদ্ধে খুব একটা অ্যাকশনে যাচ্ছে না, যেটা যাওয়া উচিত, পসিবলি অ্যাফ্রেড অফ দেম। কিন্তু ফেয়ার করার কিছু কারণ নেই, যে নট বিগ ইন নাম্বার, তাদের সংখ্যা খুবই কম। স্যার আরেকটা বিষয় নিয়ে, যেমন ধরেন এখন একটা হচ্ছে যে ভাস্কর্য, তারা ভাস্কর্য ভেঙে দিচ্ছে, বলছে ভাস্কর্য রাখবে না, বলছে যে এটা নাকি ইসলামের সাথে কনফ্লিক্টিং। কিন্তু বড় বড় পৃথিবীর প্রায় সব দেশেই ভাস্কর্য আছে, ইনক্লুডিং সৌদি আরবিয়া, যেখানে ইসলাম ধর্মের জন্ম হয়েছে। এটার সাথে ইসলামের কোনো দ্বন্দ্ব নাই বলে অনেক যারা জ্ঞানী হুজুর তারা কিন্তু এই কথা বলছেন যে ভাস্কর্যের সাথে ইসলামের কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু কিছু আপনার সেই ধর্ম ব্যবসায়ী আছে যারা এগুলো করে দেশে একটা স্ট্যাবিলিটি নষ্ট করার একটা পায়তারা করছে। স্ট্যাবিলিটি নষ্ট হলে তারা করতে পারবে আপনার সরকারের বিরুদ্ধে। এটা আসলে ইটস এ পলিটিক্যাল থিং, ইটস এইমড টু ডিস্টেবিলাইজ দ্য পলিটিক্যাল সিস্টেম, টু ডিস্টেবিলাইজ দি কান্ট্রি, সোজা কথায়। স্যার আরেকটা ব্যাপার তো আপনাকে নিশ্চয়ই মাথায় রাখতে হবে যে মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশ ইজ নট ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, ইট ইজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। সো জনগণ যেটা চায় সেটাই তো হবে, এটা তো আর পাকিস্তান আমরা করতে পারি না। জনগণ 70 সনে ভোট দিয়েছিল কাকে? ওভারওয়েলমিংলি বঙ্গবন্ধুকে। এবং বঙ্গবন্ধুর স্লোগান কি ছিল? ইট উইল বি এ সেকুলার রিপাবলিক। সো people voted for a secular republic. That matter is settled now. এখনো যদি আপনি মানুষকে জিজ্ঞেস করেন যারা ইসলামিক রিপাবলিক চায় তারা 10% এর বেশি হবে না। আপনি গ্রামে গঞ্জে যান, জিজ্ঞেস করেন, they are quite happy with this আপনার সেকুলার সিস্টেম এবং অসাম্প্রদায়িক সিস্টেম নিয়ে তারা হ্যাপি। They voted for it, তাই না? 70-এর নির্বাচনে তো আওয়ামী লীগই সব ভোট পেয়েছে, বঙ্গবন্ধু সব ভোট পেয়েছে। That matter is settled. এখন কিছু ধর্ম ব্যবসায়ী তারা আই থিঙ্ক পাকিস্তানের ইনভেস্টিগেশন আছে, এখানে পাকিস্তানের ইনভেস্টিগেট করতেছে, পাকিস্তানি স্পাইজ অল অ্যারাউন্ড, তারাও ইনভেস্টিগেট করতেছে এটাকে। ইনফ্যাক্ট যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সেদিন জিয়াউর রহমান ইন ঢাকা, মুস্তাক ইন ঢাকা এবং পাকিস্তানি অ্যাডমিনিস্ট্রেশন ইন ইসলামাবাদ
তারা ঘোষণাই করে দিল যে বাংলাদেশ হ্যাজ বিকাম অ্যান ইসলামিক রিপাবলিক, বুঝলেন? তো সেটা সেটা তারা পারবে না, বিকজ পিপল ডোন্ট ওয়ান্ট দ্যাট। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, দে আর রিলিজিয়াস, বাট দে আর নট কমিউনাল। এটা কিন্তু মনে রাখবেন। হাজার হাজার বছর এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একত্রে বাস করেছে ইন পিস এন্ড হারমনি, বুঝলেন? আমরা আমরা সকলেই কিন্তু পুজো দেখতে যাই, যাই না? আমরা পুজো দেখতে যাই, ওরাও আমাদের ঈদে আসে, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টানরা আসে। আমরা ক্রিসমাস ডেতে সবাই আনন্দ করি, তারপর নিউ ইয়ার্স ডেতে আনন্দ করি। তো এই দিস হ্যাজ অলওয়েজ বিন আওয়ার ট্রেডিশন, তাই না? সো উই হ্যাভ বিন লিভিং টুগেদার। সেই সিলেটের এক আপনার শাহ আব্দুল করিম একটা গান আছে, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান আগে কি সুন্দর দিন কাটাইতাম। সো দ্যাট হ্যাজ বিন আওয়ার ট্রেডিশন, আমরা ওইভাবেই বড় হয়েছি। স্যার, আপনার কি কোনো ড্রিম প্রজেক্ট আছে যেটা আপনি আগামী কয়েক বছর করতে চান, বা আপনার জীবদ্দশায় আপনি করে যেতে চান, এমন কি কোনো ড্রিম প্রজেক্ট নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন? না, আমার ড্রিম প্রজেক্ট আমি এখন ফ্রিলি কথা বলতে পারছি, যেমন আপনাকে বলতে পারছি, বুঝলেন? আই এম ফ্রি। তো এইটাই আমার ড্রিম প্রজেক্ট। আমি এইভাবে কথা বলে যতটা পারি, আমার যে আইডিওলজি আছে, মুক্তিযুদ্ধের চেতনা, সেকুলার বাংলাদেশ, সেকুলার ফিলসফি, তারপরে নন কমিউনাল ফিলসফি, এগুলোকে অ্যাডভান্স করা। আমি প্রচুর টকশো করছি, প্রচুর লেখালেখি করছি, এই লাইনেই লেখালেখি করছি, বিকজ I don't want Bangladesh to become an Islamic republic or become a part of Pakistan again. এটি একটি তালেবান রাষ্ট্র হোক, সেটা আমরা হতে দেব না আমাদের জীবন। এবং হোপফুলি আমাদের নেক্সট জেনারেশন, তারা কিন্তু আমাদের চেয়ে আরো বেশি কমিটেড, তারাও হতে দেবে না। সো বাংলাদেশ will remain Bangladesh as a secular country. It will never become part of Pakistan, or it will never become a Taliban country. It will never become an Islamic republic. বঙ্গবন্ধু যেটা করে দিয়ে গেছেন সেটা থাকবে। আর দেখুন এখন যে হারে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে, এই হারে ডেভেলপমেন্ট আগে কোনোদিন হয়েছে? হয়নি। এটা তো স্বীকার করতেই হবে, তাই না? এটা হচ্ছে বিকজ অফ দি আপনার দেশপ্রেম অফ দি লিডার্স, পার্টিকুলারলি শেখ হাসিনা, ওনার যে দেশপ্রেম আছে, তার প্যাট্রিয়টিজম, এই কারণে কিন্তু দেশ এত কুইকলি এগোচ্ছে, মিরাকুলাসলি এগোচ্ছে। ইভেন ডিউরিং করোনা আপনার পিরিয়ড, দেশের ইকোনমি কিন্তু বেড়েই গেছে। $43 billion আমাদের এখন রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, which is really miraculous. True. That's true. স্যার, শেষ প্রশ্ন করব, ভবিষ্যতে যদি বাংলাদেশের সরকার, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কোনো বিশেষ কোনো দরকারে বা কাজে বাংলাদেশ সরকারের সাথে সম্পৃক্ত হতে বলে, আমি এটা চিন্তা করে দেখব যে কি বলে, মানে আমি কোনো কন্ট্রিবিউট করতে পারবো কিনা। যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি, দেন আই উইল অ্যাকসেপ্ট ইট। কিন্তু যদি দেখি যে না, আমার কন্ট্রিবিউট করার কিছু নেই, দেন আমি বরং এখন যে ফ্রি কথা বলতেছি, সেই জীবনী, আমার ফ্রিডমটাই আমি প্রিজার্ভ করব। তবে যদি আমি দেখি এমন কিছু অফার আছে যেখানে গেলে আমি দেশের জন্য, মানুষের জন্য, আমাদের যে ফিলসফি, মুক্তিযুদ্ধের চেতনার জন্য কিছু করতে পারবো, আপনার রুল অফ লর জন্য কিছু করতে পারবো, দুর্নীতির বিরুদ্ধে কিছু করতে পারবো, আইনের শাসনের জন্য করতে পারবো, আই অ্যাকসেপ্ট ইট। সাউন্ডস গুড। সেই প্রত্যাশাই থাকলো স্যার। আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে আসছি। কেমন লাগলো স্যার আজকে আমাদের চ্যানেল 20? খুব ভালো লেগেছে। আপনার প্রশ্নগুলো খুবই এনলাইটেনিং প্রশ্ন, এবং মানে এমন প্রশ্ন যেগুলোর জবাব আসলে দেওয়া উচিত। যেমন যে কথাটি দিয়ে আমি শুরু করেছিলাম, আমার যে ব্যাকলগ, জুডিশিয়ারিতে যে বিচারের যে ব্যাকলগ এবং ডিলে, সেটা কিন্তু আসলেই এমনি একটা প্রবলেম, হুই শুড বি অ্যাড্রেসড উইদাউট ডিলে, বুঝলেন? এটা অনেকদিন থেকে, এটা ইজ নট নাথিং নিউ। করোনার সময় আরো বেড়েছে, কিন্তু এই প্রবলেমটাকে খুব শক্তভাবে হ্যান্ডেল করতে হবে, এবং এই হ্যান্ডেল করা কিন্তু ডিফিকাল্ট কিছু না। ডিফিকাল্ট বাট ইম্পসিবল না, আর কি। ডিফিকাল্ট তো বটেই, ইম্পসিবল না। এক্স্যাক্টলি, আমাদের সকল দিকে লক্ষ্য রাখতে হবে। এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।
সবাইকে ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে নতুন এক অতিথি।